আসসালামু আলাইকুম। আজ আমরা মডিফাইড অডিটরস রিপোর্ট নিয়ে ডিল করে আইএসএ 705। সো আজ আমরা আইএসএ 705 অর্থাৎ মডিফাইড অডিটরস রিপোর্ট নিয়ে কথা বলবো। প্রথমে আমরা দেখি যে আইএসএ 705 কোন বিষয়গুলো নিয়ে ডিল করে। সো আইএসএ 705 ডিল করে যে ক্ষেত্রে অডিটর কনক্লুশনে পৌঁছায় যে তার অডিট রিপোর্টের মডিফিকেশন করা জরুরি। সো এটা অডিটরের একটা রেসপন্সিবিলিটি। সে যদি বুঝতে পারে যে আনকোয়ালিফাইড বা আনমডিফাইড অডিট রিপোর্ট ইস্যু করা যাবে না, তাকে মডিফাইড অডিট রিপোর্ট ইস্যু করতে হবে, তখন তাকে আইএসএ 705 এর প্রভিশনগুলো ফলো করতে হবে। দেন আইএসএ 705 এ বলা আছে যে মডিফাইড ওপিনিয়ন দিতে যে অডিট রিপোর্টের ফর্ম এবং কন্টেন্ট কিভাবে 700 এর আনমডিফাইড ওপিনিয়ন থেকে বা আনমডিফাইড অডিট রিপোর্টের ফরম্যাট থেকে ডিফারেন্ট হবে, সেই জিনিসগুলা এখানে উল্লেখ করা আছে। দেন আইএসএ 705 এ বলা আছে যে 3 ধরনের মডিফাইড রিপোর্ট আমরা ইস্যু করি বা 3 ধরনের মডিফাইড ওপিনিয়ন আমরা দেই। একটা হচ্ছে কোয়ালিফাইড ওপিনিয়ন, আর একটা হচ্ছে অ্যাডভার্স ওপিনিয়ন, আর একটা হচ্ছে ডিসক্লেমার অফ ওপিনিয়ন। সো কোয়ালিফাইড ওপিনিয়ন যখন একটা মিসস্টেটমেন্ট শুধু ম্যাটেরিয়াল হয় বাট নট পারভাসিভ, তখন আমরা এক্সেপ্ট ফর দিয়ে কোয়ালিফাইড ওপিনিয়ন দেই। আর যখন বোথ ম্যাটেরিয়াল অ্যান্ড পারভাসিভ হয় তখন সিচুয়েশন অনুযায়ী কখনো আমরা অ্যাডভার্স বা কখনো আমরা ডিসক্লেমার ওপিনিয়ন দিয়ে থাকি। আমরা এখানে দুইটা কি ডেফিনেশন দেখব যে মডিফাইড ওপিনিয়ন বলতে আমরা কি বুঝি। মডিফাইড ওপিনিয়ন বলতে বোঝানো হচ্ছে যে এ কোয়ালিফাইড ওপিনিয়ন অ্যান্ড অ্যাডভার্স ওপিনিয়ন or a disclaimer of opinion on the financial statement. So financial statemenটের উপরে আমরা আমাদের সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট অডিট এভিডেন্স যেটা গ্যাদার করেছি বা গ্যাদার করতে পারি নাই, সেই অনুযায়ী আমরা কোয়ালিফাইড, অ্যাডভার্স এবং ডিসক্লেমার অফ ওপিনিয়ন দিব। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ডেফিনেশন বা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে পারভাসিভ। এই পারভাসিভ বলতে আমরা কি বুঝি? পারভাসিভ বলতে আমরা বুঝি সামথিং দ্যাট অ্যাফেক্টস দ্য ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যাজ এ হোল অর এ সাবস্টেন্সিয়াল পার্ট অফ দেম। সো পারভাসিভ হচ্ছে এমন একটা বিষয় যেটা পুরা ফিনান্সিয়াল স্টেটমেন্টকে অ্যাফেক্ট করে, অথবা ফিনান্সিয়াল স্টেটমেন্টের একটা সাবস্টেন্সিয়াল পার্টকে অ্যাফেক্ট করে, যেমন 60-70% হতে পারে, অ্যান্ড হুইচ ইজ ফান্ডামেন্টাল টু দ্য ইউজার্স আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ফিনান্সিয়াল স্টেটমেন্টস, এবং যেটা ইউজারের ফিনান্সিয়াল স্টেটমেন্টের ফান্ডামেন্টাল আন্ডারস্ট্যান্ডিং মানে ফিনান্সিয়াল স্টেটমেন্টের মৌলিক বিষয়টা বোঝার জন্য যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। সো এটাই হচ্ছে পারভাসিভ। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে, কারণ আমরা বোথ ম্যাটেরিয়াল এবং পারভাসিভ হলে ডিসক্লেমার বা অ্যাডভার্স ওপিনিয়ন আমরা ইস্যু করব। এখন আমরা দেখি এই যে অডিটর মডিফাইড অডিট রিপোর্ট ইস্যু করে, এটা আসলে কোন কোন সিচুয়েশনে করে। এটা মোটা দাগে দুইটা সিচুয়েশনে অডিটর মডিফাইড ওপিনিয়ন ইস্যু করে। একটা হচ্ছে লিমিটেশন অন দ্য স্কোপ অফ অডিটরস ওয়ার্ক, যে অডিটরের যদি তার কাজের স্কোপ লিমিটেশন থাকে, কাজে যদি সে বাধা পায়, এটা নিয়ে আমরা একটু পরে ডিটেল আবার দেখব। আরেকটা হচ্ছে ডিসএগ্রিমেন্ট উইথ ম্যানেজমেন্টের সঙ্গে যখন তার ডিসএগ্রিমেন্ট হতে পারে সিলেকশন অফ অ্যাকাউন্টিং পলিসি নিয়ে, হতে পারে অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট নিয়ে, হতে পারে ফিনান্সিয়াল স্টেটমেন্টের কোনো ডিসক্লোজারের এডিকুয়েসি নিয়ে। দেখা গেল যে ডিসক্লোজারটা এডিকুয়েটলি দিল না, দায় সারা একটা ডিসক্লোজার দিল, যেটা পড়ে ইউজারের পক্ষে কোনো ভালো অর্থ উদ্ধার করা সম্ভব নয়। সো আমরা লিমিটেশন অফ স্কোপে চলে আসি। স্কোপ লিমিটেশন থাকা মানে অডিটর ঠিকমতো কাজ করতে পারে নাই। তার মানে অডিটর কি করতে পারে নাই? অডিটর ইজ আনএবল টু অবটেইন সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট অডিট এভিডেন্স। অডিটর সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট অডিট এভিডেন্স গ্যাদার করতে ব্যর্থ হয়েছে। এই স্কোপ লিমিটেশন আবার দু ধরনের। একটা হচ্ছে লিমিটেশন ইম্পোজড বাই এন্টিটি অর ম্যানেজমেন্ট, আর হচ্ছে লিমিটেশন ইম্পোজড বাই সিচুয়েশন অর সার্কামস্টেন্সেস। লিমিটেশন ইম্পোজড বাই এন্টিটি বা ম্যানেজমেন্ট, আমরা যদি এটার একটা উদাহরণ দেই, মনে করেন আমরা একটা মার্চেন্ডাইজিং কোম্পানিতে অডিট করতে গেলাম।
মার্চেন্ডাইজিং কোম্পানিতে আমরা জানি যে তার ইনভেন্টরি হচ্ছে টোটাল অ্যাসেটের 70-80% থাকে শুধু ইনভেন্টরি। এখন ক্লায়েন্ট আমাদেরকে বলল যে আপনারা ইনভেন্টরি রিলেটেড যত ডকুমেন্টস যত ইনফরমেশন চান সবই আপনাদেরকে আমরা দিব, কিন্তু আপনি আমার ওয়্যার হাউসে ঢুকে ইনভেন্টরিটা ফিজিক্যাল স্টক টেকিং করতে পারবেন না। এখন আমরা যদি ইনভেন্টরি ফিজিক্যাল স্টক টেকিং করতে না পারি তাহলে অ্যাকচুয়ালি পেপারস ডকুমেন্টে যে ইনভেন্টরিটা দেখাচ্ছে সেটা ফিজিক্যালি এক্সিস্ট করে কিনা সেটা কিন্তু আমরা দেখতে পারবো না। আর আমরা যেটা বললাম যে মার্চেন্ডাইজিং কোম্পানির তার ইনভেন্টরি হচ্ছে টোটাল অ্যাসেটের থাকে 70-80%। সো 70-80% যদি আমি দেখতে না পারি তাহলে তো সেখানে আমার পক্ষে ওপিনিয়ন দেওয়া সম্ভব না, তখন আমাকে ডিসক্লেমার ওপিনিয়ন দিতে হবে। আর একটা হচ্ছে স্কোপ লিমিটেশন ইম্পোজড বাই সিচুয়েশন অফ সার্কামস্টেন্সেস। আমরা জানি আমাদের কোম্পানিজ অ্যাক্ট 1994 এর সেকশন 210 অনুযায়ী এমন কাউকে অডিটর হিসেবে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া যাবে না যে অডিটর হওয়ার ইচ্ছাই প্রকাশ করে নাই। এই জন্য আমাদের দেশে যেমন লিস্টেড কোম্পানিগুলো 3 বছর পর পর অডিটর চেঞ্জ করে, তো বিভিন্ন সিএ ফার্ম কি করে 3 বছর শেষ হলে একটা লিস্টেড কোম্পানিতে অডিটর হওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করে, যেটাকে আমরা বলি এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট, ইউআই। এই ইউআই ইস্যু করে। এখন মনে করেন একটা পার্টিকুলার কোম্পানিতে 5টা সিএ ফার্ম ইউআই দিয়েছে তার ইয়ার এন্ডিং 2024-এর ডিসেম্বর ইয়ার এন্ডিং 2024-এর অডিট করার জন্য। এখন কোনো একটা অ্যাবনর্মাল সিচুয়েশনে বা অ্যাবনর্মাল সার্কামস্টেন্সেসে অডিটরকে অ্যাপয়েন্টমেন্ট দিতে দিতে 25 সালের মনে করেন জানুয়ারি 10 তারিখ চলে আসলো। তাহলে 25 সালের জানুয়ারি 10 তারিখের আগে কিন্তু কোনো অডিটর বুঝতে পারে নাই কে অডিটর হিসেবে অ্যাপয়েন্টেড হবে। মনে করেন এক্স সিএ ফার্ম অ্যাপয়েন্টেড হলো, সে তো আগে জানতো না। তাহলে না জানার কারণে কি হয়েছে যে 24-এর 31 ডিসেম্বর সে যে ইনভেন্টরির স্টক টেকিং করবে, ফিক্সড অ্যাসেটের ফিজিক্যাল ভেরিফিকেশন করবে, ক্যাশ কাউন্টিং করবে, এগুলো সে করতে পারে নাই, কারণ তখন সে অডিটর হিসেবে অ্যাপয়েন্টেডই হয় নাই। এইটা হচ্ছে সিচুয়েশন বা সার্কামস্টেন্সেস স্কোপ লিমিটেশনের উদাহরণ। আরও উদাহরণ দেওয়া যায়, যেমন যদি ইনকমপ্লিট রেকর্ড কিপিং করে ক্লায়েন্ট, তারপরে আগুনে পুড়ে যেতে পারে ক্লায়েন্টের বুকস অফ অ্যাকাউন্টের কোনো একটা অংশ, আবার হতে পারে ফ্লাড সাইক্লোনে 2 মাসের ডকুমেন্ট ভাসিয়ে নিয়ে যেতে পারে। তো এটাও লিমিটেশন ইম্পোজ বাই সিচুয়েশন আর সার্কামস্টেন্সেস হিসেবে পরিগণিত হবে। এই যে আমরা স্কোপ লিমিটেশনের কথা বললাম, এখানে পসিবল 2টা আউটকাম। একটা হচ্ছে এই স্কোপ লিমিটেশনটা আমার জন্য হতে পারে ম্যাটেরিয়াল বাট নট পারভাসিভ। ম্যাটেরিয়াল বাট নট পারভাসিভ যদি হয় তাহলে আমরা কোয়ালিফাইড ওপিনিয়ন দিব। আর যদি ম্যাটেরিয়াল বোথ, আর যদি স্কোপ লিমিটেশনটা বোথ ম্যাটেরিয়াল অ্যান্ড পারভাসিভ হয়, তার মানে সেটা ফিনান্সিয়াল স্টেটমেন্টের অ্যাজ এ হোল আর সাবস্টেন্সিয়াল পার্টকে অ্যাফেক্ট করছে। যেমন আমরা বললাম মার্চেন্ডাইজিং কোম্পানিতে আমাকে যদি ইনভেন্টরির ফিজিক্যাল ভেরিফিকেশন করতে না দেয় তাহলে ফিক্সড অ্যাসেটের মানে অ্যাসেটের 70-80%ই হচ্ছে ওই মার্চেন্ডাইজিং কোম্পানির ইনভেন্টরি। সো আমি যদি 70-80% যদি একটা অ্যাসেট নাই দেখতে পারি তাহলে সেখানে আমার পক্ষে কি ওপিনিয়ন দেওয়া সম্ভব না, কারণ আমার হাতে সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট অডিট এভিডেন্স নাই। সো স্কোপ লিমিটেশনের একটা জিনিস মাথায় রাখতে হবে যে স্কোপ লিমিটেশন মানে আমি কাজ করতে পারি নাই, সো আমার হাতে পর্যাপ্ত তথ্য প্রমাণ নাই, এবং সেটা যদি শুধু ম্যাটেরিয়াল হয় তাহলে হবে কোয়ালিফাইড ওপিনিয়ন, আর যদি বোথ ম্যাটেরিয়াল অ্যান্ড পারভাসিভ হয় তখন আমাকে হাত উঁচু করতে হবে, আমি আর ওপিনিয়ন দিতে পারবো না। তখন আমি ইস্যু করব ডিসক্লেমার অফ ওপিনিয়ন, যে উই ডু নট প্রোভাইড এনি ওপিনিয়ন অন দিস ফিনান্সিয়াল স্টেটমেন্ট। সেকেন্ড যে কারণে আমরা মডিফাইড ওপিনিয়ন দেই সেটা হচ্ছে ডিসএগ্রিমেন্ট উইথ ম্যানেজমেন্ট। আমরা একটু আগেও বলে এসেছি যে ডিসএগ্রিমেন্ট হতে পারে ফর সিলেকশন অফ অ্যাকাউন্টিং পলিসি, ফর অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট, দ্যাট মিনস মেথড অফ অ্যাকাউন্টিং পলিসিস অ্যাপ্লিকেশন, দেন এডিকুয়েসি অফ ডিসক্লোজার ইন দ্য ফিনান্সিয়াল স্টেটমেন্টস, যদি ডিসক্লোজার এডিকুয়েটলি না দেয়। এখানেও 2টা পসিবল আউটকাম। যদি ডিসএগ্রিমেন্ট, আচ্ছা ডিসএগ্রিমেন্টের ক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, ডিসএগ্রিমেন্ট এবং স্কোপ লিমিটেশনের জায়গায় পার্থক্য হচ্ছে আমরা কখন একটা বিষয় নিয়ে ডিসএগ্রি করি, ওই সময় ডিসএগ্রি করি যখন আমার কাছে পর্যাপ্ত তথ্য প্রমাণ আছে, একটা বিষয়ের পর্যাপ্ত তথ্য প্রমাণ আমার কাছে আছে কিন্তু কেউ আর একটা কথা বলার চেষ্টা করছে, তখন আমরা বলি নো আই ডোন্ট অ্যাগ্রি উইথ ইউ, কারণ আমার কাছে এই ব্যাপারে পর্যাপ্ত তথ্য প্রমাণ আছে। সো ডিসএগ্রিমেন্ট মানে হচ্ছে আমার কাছে পর্যাপ্ত তথ্য প্রমাণ আছে, এই জন্যই আমি ম্যানেজমেন্টের সঙ্গে ডিসএগ্রি করছি। সো ডিসএগ্রিমেন্ট যদি শুধু ম্যাটেরিয়াল হয় এবং পারভাসিভ না হয়
তাহলে আমরা দিব হচ্ছে কোয়ালিফাইড ওপিনিয়ন এক্সেপ্ট ফর দ্য। মাথায় রাখতে হবে কোয়ালিফাইড ওপিনিয়ন হচ্ছে পটেটো, গোল আলু, ও ডিসএগ্রিমেন্টের সঙ্গেও আছে, স্কোপ লিমিটেশনের সঙ্গেও আছে। আর যদি ডিসএগ্রিমেন্ট বোথ ম্যাটেরিয়াল অ্যান্ড পারভাসিভ হয়, তার মানে এটা যদি ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যাজ এ হোলকে এফেক্ট করে, এ সাবস্টেন্সিয়াল পার্ট অফ দ্য ফিনান্সিয়াল স্টেটমেন্টকে এফেক্ট করে, এবং এটা যদি ফিনান্সিয়াল স্টেটমেন্টের ইউজারের ফান্ডামেন্টাল আন্ডারস্ট্যান্ডিং এর সঙ্গে রিলেটেড হয়, তখন আমি বোল্ডলি বলে দিব যে আমি অ্যাডভার্স ওপিনিয়ন দিব। অ্যাডভার্স ওপিনিয়নে আমরা কি বলবো? আমরা বলবো ফিনান্সিয়াল স্টেটমেন্টস ডু নট গিভ এ ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ। ফিনান্সিয়াল স্টেটমেন্ট ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ দিচ্ছে না, ওই কোম্পানি ওখানেই শেষ, যদি আমি অ্যাডভার্স ওপিনিয়ন প্রোভাইড করি। আমরা সাধারণত এই অ্যাডভার্স ওপিনিয়ন এবং ডিসক্লেমার অফ ওপিনিয়ন নিয়ে আমাদের মধ্যে কনফিউশন আসে। তো মাথায় রাখতে হবে, আমি ডিসক্লেমার ওপিনিয়নে কোনো ওপিনিয়ন দেই না, তার মানে স্কোপ লিমিটেশনের কারণে আমি সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট অডিট এভিডেন্স গ্যাদার করতে পারি নাই, যেটা বোথ ম্যাটেরিয়াল অ্যান্ড পারভাসিভ। এই জন্য আমি দিচ্ছি ডিসক্লেমার অফ ওপিনিয়ন। আর অ্যাডভার্স ওপিনিয়নের ক্ষেত্রে আমি পর্যাপ্ত তথ্য প্রমাণ আমার কাছে আছে, সো পর্যাপ্ত তথ্য প্রমাণ থাকার কারণে যেটা আমার কাছে বোথ ম্যাটেরিয়াল অ্যান্ড পারভাসিভ, আমি তখন বোল্ডলি বলবো ফিনান্সিয়াল স্টেটমেন্ট ডু নট গিভ এ ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ, আমি দিব অ্যাডভার্স ওপিনিয়ন। আশা করি কখন আমরা অ্যাডভার্স ওপিনিয়ন দিব এবং কখন আমরা ডিসক্লেমার অফ ওপিনিয়ন দিব সেটা আমাদের ক্লিয়ার হয়েছে। এতক্ষণ আমরা যেটা আলোচনা করলাম সেটাকে যদি আমরা সাম আপ করি, যে আমরা কখন কোন ওপিনিয়ন দিব, মডিফাইড ওপিনিয়ন, যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট আর ম্যাটেরিয়ালি মিসস্টেটেড, তার মানে আমার ডিসএগ্রিমেন্ট উইথ ম্যানেজমেন্ট, আমার কাছে পর্যাপ্ত তথ্য প্রমাণ আছে। এটা যদি ম্যাটেরিয়াল হয় বাট নট পারভাসিভ, তাহলে আমি কোয়ালিফাইড ওপিনিয়ন দিব এক্সেপ্ট ফর ক্লজ ইউজ করে। আর যদি বোথ ম্যাটেরিয়াল অ্যান্ড পারভাসিভ হয়, তাহলে আমি অ্যাডভার্স ওপিনিয়ন দিব, বলবো ফিনান্সিয়াল স্টেটমেন্ট ডু নট গিভ এ ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ। আর একটা সিচুয়েশন হচ্ছে ইনএবিলিটি টু অবটেইন অ্যাপ্রোপ্রিয়েট অডিট এভিডেন্স, যেটা হচ্ছে স্কোপ লিমিটেশন। সো স্কোপ লিমিটেশন যদি ম্যাটেরিয়াল হয় বাট নট পারভাসিভ, আমরা দিব কোয়ালিফাইড ওপিনিয়ন। আর স্কোপ লিমিটেশন যদি বোথ ম্যাটেরিয়াল অ্যান্ড পারভাসিভ হয়, তাহলে আমরা দিব ডিসক্লেমার অফ ওপিনিয়ন। আচ্ছা, ডিসক্লেমার অফ ওপিনিয়নে আমরা কিন্তু ওপিনিয়ন প্যারাগ্রাফে বলি যে উই ডু নট প্রোভাইড এনি ওপিনিয়ন অন দিস ফিনান্সিয়াল স্টেটমেন্ট। এই জন্য আমরা যে অডিট রিপোর্টের শুরুতে বলি যে উই হ্যাভ অডিটেড, এই কথা ডিসক্লেমার ওপিনিয়নের ক্ষেত্রে বলা যাবে না, বলতে হবে উই আর এনগেজ টু অডিট। কারণ আমি উই হ্যাভ অডিটেড বললে আমাকে অবশ্যই ওপিনিয়ন দিতে হবে, কিন্তু ডিসক্লেমারে তো আমি কোনো ওপিনিয়ন দিচ্ছি না। এই জন্য স্টার্টিং এ বলতে হবে উই আর এনগেজ টু অডিট। এই জাতীয় যে সমস্ত চেঞ্জগুলো আছে আমাদেরকে দেখতে হবে। এবং বেসিস ফর যে ওপিনিয়নটা, যেটা আমরা আনকোয়ালিফাইড রিপোর্টের ক্ষেত্রে ইউজ করি, সেটা মডিফাইড রিপোর্টের ক্ষেত্রে কোয়ালিফাইড ওপিনিয়নের ক্ষেত্রে হবে বেসিস ফর কোয়ালিফাইড ওপিনিয়ন, অ্যাডভার্স ওপিনিয়নের ক্ষেত্রে হবে বেসিস ফর অ্যাডভার্স ওপিনিয়ন, আর ডিসক্লেমার ওপিনিয়নের ক্ষেত্রে হবে বেসিস ফর ডিসক্লেমার অফ ওপিনিয়ন। বাট একটা জিনিস আমাদেরকে স্মরণ রাখতে হবে, ইফ অ্যান এরর অর ল্যাক অফ এভিডেন্স ইজ ইমম্যাটেরিয়াল, দ্য অডিট ওপিনিয়ন উইল নট বি মডিফাইড অ্যাট অল। যদি স্কোপ লিমিটেশন অর ডিসএগ্রিমেন্ট ইমম্যাটেরিয়াল হয়, তাহলে কিন্তু আমরা অডিট রিপোর্টকে মডিফাই করতে পারবো না। আশা করি আমরা মডিফাইড ওপিনিয়ন সম্পর্কে বুঝতে পেরেছি। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।